প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ক্লাসে আমরা দেখব বিবিএস ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা 2024 অনুষ্ঠিত 2026 হিসাব বিজ্ঞান ষষ্ঠ পত্র কস্ট অ্যাকাউন্টিং এর সাজেশনস। আমরা হিসাব বিজ্ঞান পঞ্চম পত্র অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর সাজেশনস আমার ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং স্কুল এই ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আমার এই ভিডিও ক্লাস দ্বারা যদি তোমরা উপকৃত হও, অবশ্যই অবশ্যই তোমাদের প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যে বন্ধু বান্ধব আছে সেই বন্ধু বান্ধবদের কাছে আমার ইউটিউব চ্যানেলে কথা বলবে এবং তাদেরকে সাবস্ক্রাইব করতে বলবে। তোমাদের প্রতি একটু রিকোয়েস্ট থাকবে। তো চলো শুরু করি। আমরা কস্ট অ্যাকাউন্টিং এর সাজেশনসে ক বিভাগে যে প্রশ্নগুলি আছে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী 10 মার্কের থাকে। 10-এর যদি 10 পাই তাহলে আমাদের কাছে পাস করা অনেক সহজ হয়ে যায়। তো ক বিভাগের প্রশ্নগুলি আমরা উত্তর সহ আলোচনা করব। আর এখানে খ বিভাগ এবং গ বিভাগ এখানে যে প্রশ্নগুলি সাজেশন দেওয়া আছে এগুলির মধ্যে আরো কোনগুলি বেশি ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করব। তো চলো শুরু করি। আমরা ক বিভাগের যে প্রশ্ন রয়েছে এখানে, ক বিভাগের প্রশ্নগুলি যদি আমরা দেখি, এখানে অধ্যায় 1-এ খেয়াল করো, অধ্যায় 1-এ 4টি প্রশ্ন দেওয়া আছে। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান কাকে বলে? উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রধান 3টি উদ্দেশ্য কি? আইসিএমএবি এর পুনরূপ কি? আইসিএম এর পুনরূপ কি? তো এর মধ্যে এই তিনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই তিনটা অবশ্যই অবশ্যই মানে এই তিনটা অবশ্যই অবশ্যই তোমরা খুব ভালো মতো দেখবে। আমরা যদি এটা দেখি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান কাকে বলে, আমরা যদি সংক্ষেপে একটু আলোচনা করবো দ্রুত। এখানে বলা আছে দেখো, উৎপাদন কার্যক্রমের ব্যয় নির্ধারণ, বিশ্লেষণ, নিয়ন্ত্রণে হিসাব বিজ্ঞানকে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বলে। আচ্ছা, এটা সহজ, এটা সহজে আমরা একবার পড়লে মনে রাখবো ইনশাল্লাহ। আর এখানে এটা অনেক গুরুত্বপূর্ণ যে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রধান 3টি উদ্দেশ্য কি? অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা অবশ্যই অবশ্যই আমাদের খুব ভালো মতো মনে রাখতে হবে। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রধান 3টি উদ্দেশ্য হচ্ছে উৎপাদন ব্যয় নির্ধারণ, ব্যয় নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনাকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা প্রদান। তো এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। হ্যাঁ, এটা আমরা দেখব। তারপরে আছে আইসিএমএবি। আইসিএমএবি এবার আসার সম্ভাবনা খুবই বেশি। এই দুটো অবশ্যই আমরা দেখব। হ্যাঁ, আইসিএমএবি কি? তো আইসিএমএবি হচ্ছে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ। অ্যাকাউন্ট্যান্টস কেস যোগ করতে হবে, এটা কিন্তু ভুল করি আমরা। হ্যাঁ, এটা কিন্তু বেশিরভাগ ভুল হয়ে যায়। ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ। আর যদি এখানে আইসিএমএবির জায়গায় বি নেই তাহলে বাংলাদেশটা হবে না, অফ বাংলাদেশটা হবে না। হ্যাঁ, ঠিক আছে, এই অ্যাকাউন্ট্যান্টস পর্যন্ত এদের পর্যন্ত এটা আছে। তবে এই তিনটে প্রশ্ন আহ, অনেক গুরুত্বপূর্ণ। তিনটের মধ্যে আমাদের এখানে যেটা দেখছে এই যে 2 নম্বর এবং 3 নম্বর, এই দুটি গুরুত্বপূর্ণ। উৎপাদন ব্যয় হিসেবে বিজ্ঞানের প্রধান 3টি উদ্দেশ্য কি এবং আইসিএমএবি কি, এই দুটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাই। দ্বিতীয় অধ্যায়ে এখানে দ্বিতীয় অধ্যায় হচ্ছে বিভিন্ন প্রকার ব্যয়ের পরিস্থিতি এবং উদ্দেশ্য সমূহ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। তো এখানে খরচ কি, ব্যয় চালক কি, এটা ছোট ছোট প্রশ্ন আছে। এই ছোট ছোট প্রশ্নের সংখ্যা অনেক বেশি। এটা একটু আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে। তো এখানে বলা হচ্ছে খরচ কি। খরচ, এখানে আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাই, একটু টার্নে সেদিকে। আয় অর্জনের জন্য কোনো নির্দিষ্ট হিসাবকালীন সময়ে যে অর্থ বা সম্পদ ব্যয় করা হয় তাকে খরচ বলে। এটা আমরা অনেক সময় উল্টাপাল্টা করি যে আমরা যেটা ব্যয় করি সেটাই খরচ, এরকম না। আয় অর্জনের জন্য কথাটা বলা থাকতে হবে, নির্দিষ্ট হিসাবকালের কথা বলা থাকতে হবে। হ্যাঁ, আমরা নির্দিষ্ট হিসাবকালে সম্পদ থেকে যে অংশটুকু আমাদের ব্যয় হয়ে যায় সেটা হচ্ছে এক্সপেন্স বা খরচ। আচ্ছা, যেমন অফিস ভাড়া, বেতন, বিদ্যুৎ বিল ইত্যাদি। আচ্ছা, তারপরে আছে ব্যয় চালক কি। ব্যয় চালক কি? ব্যয় চালক এটা হচ্ছে আমাদের মানে গুরুত্বপূর্ণ কিন্তু। ব্যয় চালক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এটা গুরুত্বপূর্ণ বলতে এটা সরি, এটা বেশি গুরুত্বপূর্ণ। আর ব্যয় চালক খুব বেশি গুরুত্বপূর্ণ না। অর্থাৎ ব্যয়কে যেটা চালনা করে, ব্যয়কে যা চালনা করে সেটা হচ্ছে ব্যয় চালক। যে উপাদান বা কার্যক্রমের পরিবর্তনের ফলে ব্যয়ের পরিমাণ পরিবর্তিত হয় তাকে ব্যয় চালক বলা হয়। উদাহরণস্বরূপ, উৎপাদিত ইউনিটের সংখ্যা বৃদ্ধি পেলে কাঁচামাল ব্যয় বৃদ্ধি পায়, এখানে উৎপাদনের পরিমাণ ব্যয় চালক। অর্থাৎ আমরা আগে উৎপাদন করতাম ধরো 10টি প্রোডাক্ট, এখন উৎপাদন করি আমরা 15টি প্রোডাক্ট, তাহলে এই যে 5টি আমরা প্রোডাক্ট কি করেছি, উৎপাদন বেশি করছি। এই বেশি করার ফলে আমাদের কি হয়েছে, আমাদের ব্যয় বেশি হয়ে গেছে। এই জন্য এই 5টি প্রোডাক্ট এটাই হচ্ছে আমাদের কাছে ব্যয় চালক। এরকম। তো তারপরে আছে পরিবর্তনশীল ব্যয়। খেয়াল করো, পরিবর্তনশীল ব্যয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবর্তনশীল ব্যয়টা কি?
দেখো পরিবর্তনশীল ব্যয়, আধা পরিবর্তনশীল, প্রত্যেকটি কিন্তু আমাদের সংজ্ঞামূলক প্রশ্ন, এগুলো একটু একটু আমাদের মনে রাখতে হবে আর কি। হ্যাঁ, এগুলো সবগুলি দেওয়া আছে এখানে, সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে। যে উপাদান বা কার্যক্রমের পরিবর্তনের ফলে, আচ্ছা ব্যয় চালিত করলাম, পরিবর্তনশীল ব্যয় উৎপাদন বা কার্যক্রম পরিমাণের পরিবর্তনের সাথে সমানুপাতিকভাবে যে ব্যয় পরিবর্তিত হয় তাকে পরিবর্তনশীল ব্যয় বলে। অর্থাৎ উৎপাদন বাড়লে ব্যয় বাড়বে, উৎপাদন কমলে ব্যয় কমবে। অর্থাৎ যে ব্যয় উৎপাদনের মাত্রার সাথে সম্পর্কিত, উৎপাদন বাড়লে ব্যয় বাড়তেছে, উৎপাদন কমলে ব্যয় কমতেছে, সেটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। আধা পরিবর্তনশীল ব্যয়, যে ব্যয়ের একটি অংশ স্থির এবং অপর অংশ পরিবর্তনশীল প্রকৃতির, তাকে আধা পরিবর্তনশীল ব্যয় বলে। তাহলে এখানে একটু কথা দেখো, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, অঙ্ক করার ক্ষেত্রে একটু বেশি লাগে, যে পরিবর্তনশীল ব্যয় প্রত্যক্ষ কাঁচামালের ব্যয়, প্রত্যক্ষ শ্রম, এগুলো হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। আচ্ছা, আধা পরিবর্তন, এর সঙ্গে আরেকটা থাকতে পারে ওভারহেড। হ্যাঁ, ওভারহেড মানে কারখানা উপরিব্যয় আর কি, কারখানা উপরিব্যয়। আচ্ছা, আধা পরিবর্তনশীল ব্যয় বলতে যে ব্যয়ের কিছু অংশ পরিবর্তনশীল আর কিছু অংশ পরিবর্তন হয় না, অপরিবর্তনশীল, সেটা হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয়। যেমন টেলিফোন বিলের নির্দিষ্ট মাসিক চার্জ এবং অতিরিক্ত কল চার্জ, এটা হচ্ছে আমাদের পরিবর্তনশীল ব্যয়। নির্দিষ্ট মাসিক চার্জ আমরা টেলিফোন লাইন ব্যবহার যদি করে থাকি, তাহলে কথা বললেও আমাদের নির্দিষ্ট মাসিক চার্জ যেটা দিতেই হবে, না করলেও দিতে হবে। ঠিক আমাদের বিদ্যুৎ বিল একটা নির্দিষ্ট, ধরো 75 ইউনিট পর্যন্ত আমাদের আহ, দিতেই হবে। আর 75 ইউনিটের বেশি পড়লে আমরা কি বিদ্যুৎ বিলটা বেশি আসবে, অর্থাৎ 75 ইউনিট পর্যন্ত ফিক্সড, তারপরে আমাদের পরিবর্তনশীল, তাই না? আমরা কত ইউনিট পড়বো তার উপর নির্ভর করবে, এরকম আধা পরিবর্তনশীল। অর্থাৎ একটু খরচের একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত স্থির, তারপরে আমরা ব্যবহারের উপর যদি পরিবর্তন হয়, তাহলে সেই ব্যয়ের নামই হচ্ছে আমাদের পরিবর্তনশীল ব্যয়। মুখ্য ব্যয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুখ্য ব্যয় প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম এবং প্রত্যক্ষ ব্যয়ের সমষ্টিকে মুখ্য ব্যয় বলে। তাহলে কি দেখা, যে প্রত্যক্ষ কাঁচামাল আমাদের র ম্যাটেরিয়ালস, প্রত্যক্ষ শ্রম এবং প্রত্যক্ষ ব্যয়ের সমষ্টিকে সবগুলো যদি একত্রিতভাবে যোগ করি আমরা, তাহলে মুখ্য ব্যয় পাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা, মুখ্য ব্যয় কাকে বলে। হ্যাঁ, আচ্ছা, মুখ্য ব্যয়ের পর প্রান্তিক ব্যয়। আচ্ছা, প্রান্তিক ব্যয় কি? একটি অতিরিক্ত একক উৎপাদনের ফলে যে অতিরিক্ত ব্যয় সৃষ্টি হয় তাকে প্রান্তিক ব্যয় বলে। একটু অতিরিক্ত একক যদি, যেমন আমরা 11 ইউনিট পণ্য উৎপাদন করি, 11 ইউনিটের হচ্ছে আমরা 1000 টাকা খরচ হয়, আমরা 12 ইউনিট উৎপাদন করলাম, 12 ইউনিটের জন্য আমাদের খরচ হলো ধরো 1200 টাকা। তাহলে এই যে 1 ইউনিট অতিরিক্ত করলাম, এই 1 ইউনিটের অতিরিক্তের জন্য খরচ বৃদ্ধি পেল কত? 100 টাকা। এই 100 টাকা হচ্ছে আমাদের কাছে প্রান্তিক ব্যয়। অর্থাৎ অতিরিক্ত 1 ইউনিট উৎপাদনের ফলে, বা অতিরিক্ত যত ইউনিট উৎপাদন হয়, এই অতিরিক্ত ইউনিট উৎপাদনের ফলে যে পরিমাণ ব্যয়ের পরিবর্তন হয় বা ব্যয় হয়, তাকে প্রান্তিক ব্যয় বলে। আচ্ছা, উদাহরণ এখানে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। আহ, তারপরে আছে কালীন ব্যয়। কালীন ব্যয় বলতে কি বোঝো? কালীন ব্যয়, তো কালীন ব্যয় আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। কালীন ব্যয় মোটামুটি ভালো গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই অবশ্যই দেখবে কালীন ব্যয় কি। তো কালীন বলতে বোঝায় কাল, একটা নির্দিষ্ট কালের ব্যয়, একটা নির্দিষ্ট হিসাব কালের সাথে সম্পর্কিত। যে ব্যয় একটা নির্দিষ্ট হিসাব কাল বা সময়ের সাথে সম্পর্কিত এবং সরাসরি উৎপাদনের সাথে সম্পর্কিত নয়, তাকে কালীন ব্যয় বলে। যেমন অফিস ভাড়া, প্রশাসনিক বেতন, কর্মকর্তার বেতন, তাই না? তাহলে এটা সরাসরি উৎপাদনের সাথে সম্পর্কিত না, এই ব্যয়গুলো একটি নির্দিষ্ট সময়ের সাথে সম্পর্কিত। যেমন 1 মাস চলে গেলে, 30 দিন অতিবাহিত হয়ে গেলে আমাদের ভাড়া দিতেই হবে, উৎপাদন হয় হোক না হয় না হোক। প্রশাসনিক কর্মকর্তার বেতন, আমাদের বেতন 1 মাস হলে আমাদের বেতন দিতে হচ্ছে, তাহলে একটা নির্দিষ্ট সময়ের সাথে, মানে 30 দিনের সাথে সম্পর্কিত, তাই না? 30 দিন হইলে আমাদের এটা দিতে হচ্ছে। আচ্ছা, তারপরে আছে নিমজ্জিত ব্যয়। এটাও আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা। যেগুলা বলতেছি এগুলা কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে, অবশ্যই একটু মনে রাখার চেষ্টা করবে, অবশ্যই আমার এই ভিডিও ক্লাসগুলি বেশি বেশি শুনবে, তাহলে এগুলো অ্যান্সার সহজে তোমার মনে থাকবে। অতীতে সংঘটিত হয়েছে এবং ভবিষ্যতে কোনো সিদ্ধান্তের মাধ্যমে পুনরুদ্ধার করা সম্ভব নয় এমন ব্যয়কে নিমজ্জিত বা ডুবন্ত ব্যয় বলে। তাহলে অতীতে সংঘটিত হয়েছে কিন্তু ভবিষ্যতে সেটা পুনরুদ্ধার করতে পারবো না। যেমন উদাহরণ দেওয়া আছে, একটি প্রকল্পের বাস্তবতা, প্রকল্পের সম্ভাব্য তা যাচাইয়ের জন্য ব্যয়কৃত পরামর্শক ফি। আচ্ছা, তাহলে একটি প্রকল্প আমরা নতুন করে তৈরি করতে চাচ্ছি, একটা চাইছি, একটা পরামর্শ ফি চাইছি, মানে পরামর্শ চাইছি কারো কাছ থেকে, সে তাকে আমরা সে বাবদ ফি দিয়েছি, তাহলে সেই ফিটার নামই হচ্ছে আমাদের নির্বাচিত ব্যয়। আচ্ছা, তারপরে আছে আরোপিত ব্যয়। আরোপিত ব্যয় খুব বেশি ইম্পর্টেন্ট না। আহ, যে ব্যয়ের জন্য প্রকৃত অর্থ প্রদান করা হয় না, কিন্তু হিসাবের প্রয়োজনে ব্যয় বিবেচনা
করা হয় তাকে আরোপিত ব্যয় বলা হয়। যেমন নিজস্ব ভবনের ব্যবসা পরিচালনা করলে সম্ভাব্য ভাড়া। আমরা যদি নিজের বিল্ডিং এ আমরা যদি ব্যবসা করে থাকি তাহলে সেটা তো অন্য বিল্ডিং এ করলে ভাড়া আমাদের দিতে হতো, তাই না? তাহলে নিজের বিল্ডিং এ করতেছি, তাহলে সেই ভাড়াটা বিবেচনা করতে হবে। এর নাম হচ্ছে আরোপিত ব্যয়। আচ্ছা, ব্যয় কেন্দ্র। তারপর আচ্ছা, ব্যয় কেন্দ্র দেখো, ব্যয় কেন্দ্র আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। ব্যয় কেন্দ্র এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যেগুলো বলতেছি অবশ্যই অবশ্যই ভালো মতো সেগুলোতে গুরুত্ব দিবে আর কি। আচ্ছা, প্রতিষ্ঠানে এমন বিভাগ, স্থান, ব্যক্তি বা যন্ত্র যার জন্য পৃথকভাবে ব্যয় নির্ণয় ও নিয়ন্ত্রণ করা হয় তাকে ব্যয় কেন্দ্র বলা হয়। উৎপাদন বিভাগ, রক্ষণাবেক্ষণ বিভাগ, একটি নির্দিষ্ট মেশিন ইত্যাদি। তাহলে একটা প্রতিষ্ঠানের বিভিন্ন রকম বিভাগ থাকে, প্রত্যেকটা বিভাগে যে আলাদা আলাদা ব্যয় হচ্ছে সেই ব্যয়টা সেই ব্যয়গুলোকেই আমরা ব্যয় নির্ণয় এবং নিয়ন্ত্রণ করার নামই হচ্ছে ব্যয় কেন্দ্র। আচ্ছা, তো আমরা এরপরে দেখব সর্বশেষ হচ্ছে খরচ ও ব্যয় ও খরচের মধ্যে পার্থক্য। ব্যয় ও খরচের মধ্যে পার্থক্য এটা অবশ্যই আমরা দেখবো, এটা আমাদের জানা জরুরি। এখানে বলা আছে ব্যয় হলো কস্ট, হলো সম্পদ বা সুবিধা অর্জনের জন্য ব্যয়িত অর্থ। আচ্ছা, তাহলে সুবিধা অর্জনের জন্য প্রদানকৃত অর্থ, তাই না? অপরদিকে আহ, উম, অপরদিকে খরচ হলো এক নির্দিষ্ট হিসাবকালের আয় অর্জনের জন্য ব্যয়ের একটি অংশ। যেমন এখানে আমরা যদি একটি ধরো অগ্রিম বীমা দিলাম, 3 মাসের ভাড়া দিলাম, 3 মাসের ভাড়া দিলাম আমরা ধরো 3,000 টাকা। তাহলে 3 মাসের ভাড়া, এই 3,000 টাকা এটা হচ্ছে আমাদের কাছে ব্যয়। এই 3 মাসের ভাড়া যেটা দিলাম অগ্রিম, এটা হচ্ছে ব্যয়। আর এখান থেকে 1 মাসেরটা খরচ হয়ে গেল কত? 1,000 টাকা। এই 1,000 টাকার নাম হচ্ছে খরচ। 1,000 টাকার নাম হচ্ছে কি? খরচ। আচ্ছা, এরপরে আমরা দেখব আহ দেখো 3 নম্বর অধ্যায় কাঁচামাল। আমাদের মানে দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ে প্রশ্নের পরিমাণ একটু বেশি দেওয়া আছে। এগুলো অবশ্যই একটু বেশি সংখ্যামূলক প্রশ্ন আছে, তো এই জন্য এগুলো অবশ্যই আমরা ভালো মতো দেখবো। পরোক্ষ কাঁচামাল কি, মাল অধিযাচন পত্র কি, মিতব্যয়ী ফরমাইশ পরিমাণ কি, এই জিনিসগুলো আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রত্যক্ষ কাঁচামাল কি? সরাসরি আমরা উৎপাদনের কাজে যে কাঁচামাল ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ কাঁচামাল। যে কাঁচামাল সরাসরি নির্দিষ্ট কোনো পণ্যের সাথে শনাক্ত করা, সরি এটা প্রত্যক্ষ না, পরোক্ষ, পরোক্ষ কাঁচামাল, সরি। সরাসরি উৎপাদনের কাজে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্রত্যক্ষ, আর যেটা সরাসরি উৎপাদনের সাথে শনাক্ত করা যায় না সেটা হচ্ছে পরোক্ষ কাঁচামাল। আচ্ছা, প্রত্যক্ষ পরোক্ষের সঙ্গে প্রত্যক্ষটাও জানলে। আচ্ছা, মাল অধিযাচন পত্র। মাল অধিযাচন পত্র কি? গুদাম থেকে উৎপাদন বিভাগে মাল সরবরাহের জন্য যে লিখিত বা চাহিদা পত্র ব্যবহৃত হয় তাকে মাল অধিযাচন পত্র বলে। অর্থাৎ আমাদের এটা যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান হয়, কারবার কারখানা হয়, আমাদের এখানে এই মালগুলো ক্রয় করে নিয়ে আসে, এটা হচ্ছে গুদাম। এখান থেকে আমাদের এখানে মেশিন আছে, এখানে মাল উৎপাদন হয়, এখানে আমাদের বিভিন্ন মেশিন আছে মাল উৎপাদন, এখান থেকে আমরা মাল এখানে পাঠাই, তাই না? পাঠাই, তারপর মাল উৎপাদন হয়। তাহলে এই গুদাম থেকে উৎপাদন বিভাগে মাল সরবরাহের জন্য, অর্থাৎ এই উৎপাদন বিভাগে মাল কত কাঁচামাল লাগবে এটা কি করে এই গুদামে যে ম্যানেজার আছে তাকে পাঠিয়ে দেয় যে এত আমার মাল লাগবে, কাগজ অনুযায়ী একটা ফরম্যাট পাঠিয়ে দেয়। তাহলে সেটার নামই হচ্ছে মাল অধিযাচন পত্র। অর্থাৎ যে পত্রের মাধ্যমে উৎপাদন বিভাগ আমাদের যে ক্রয় বিভাগ আছে বা গুদামের দায়িত্বে যে আছে তার কাছ থেকে যেটা চেয়ে থাকে, যে কাঁচামাল চেয়ে থাকে, সেটাকে সে পত্রকে অধিযাচন পত্র বলে। আচ্ছা, তো উৎপাদন বিভাগের ম্যানেজার 100 কেজি কাঁচামাল চেয়ে গুদামে যে ফর্ম পাঠায় সেটাই। আচ্ছা, উদাহরণ দেওয়া আছে। ইউকিউ অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক গুরুত্বপূর্ণ। এটা তোমাদের আশার মতো এগুলা, হ্যাঁ, এগুলা সবগুলোই কিন্তু আশার মতো এগুলা। মিতব্যয়ী ফরমাইশ পরিমাণ, ইওকিউ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, যে পরিমাণ মালামাল অর্ডার করলে মজুদ, সংরক্ষণ ব্যয় ও অর্ডার ব্যয়ের মোট ব্যয় সর্বনিম্ন হয়। তাহলে যে পরিমাণ মাল অর্ডার করলে মজুদ, সংরক্ষণ ব্যয় এবং অর্ডার ব্যয় সর্বনিম্ন হয় তাকে ইওকিউ বলে। তাহলে অর্থাৎ যে পরিমাণ মাল আমরা অর্ডার করব, আমরা কি করি, আমরা যদি কোনো উৎপাদনকারী ব্যবসা প্রতিষ্ঠান হয়ে থাকি, তাহলে আমরা আমরা যদি ধরো আমরা কোনো বেকারি আইটেম উৎপাদন করছি, তো বেকারি আইটেম উৎপাদন করার জন্য কারখানা থেকে আমরা কি করব, আমরা যে কি বলে ময়দা ফ্যাক্টরি আছে, সে ময়দা ফ্যাক্টরির কাছে মাল চেয়ে পাঠাচ্ছি, মাল চেয়ে পাঠাচ্ছি ময়দা ফ্যাক্টরি। হ্যাঁ, তো এই মাল চেয়ে পাঠানোর ক্ষেত্রে আমরা যেন বেশি, এমন বেশি মাল না চেয়ে পাঠাই যারা মাল পাঠিয়ে দিলে আমাদের এখানে 7 দিন পরে পড়ে থাকবে, এরকম ভাবে আমরা পাঠাবো না। আবার এমন পরিমাণ মাল পাঠাবো না যেখানে আমাদের মাল শর্ট পড়বে, এখানে আমার উৎপাদন করতে মাল শর্ট পড়বে। এই কথাটাই এখানে বোঝানো হয়েছে। যে পরিমাণ মালামাল অর্ডার করলে মজুদ, সংরক্ষণ ব্যয়, আমরা যে সংরক্ষণ ব্যয় তার ব্যয় এবং অর্ডার ব্যয়ের অর্ডারের যে একটা কস্ট আছে সেই অর্ডারের কস্ট সর্বনিম্ন হয় তাকে ইওকিউ বলা হয়, ইকোনমি অর্ডার কোয়ান্টিটি। তারপরে আছে নিরাপত্তা মজুদ।
নিরাপত্তা মজুদ অনেক ইম্পর্টেন্ট, আমাদের আসার সম্ভাবনা সবচেয়ে বেশি 99.99% নিরাপত্তা মজুদ, ঠিক আছে। তো নিরাপত্তা মজুদ অবশ্যই অবশ্যই আমরা এটা একটু দেখবো। তো দেখো এখানে বলা আছে জরুরি পরিস্থিতিতে বা চাহিদা বৃদ্ধি মোকাবেলার জন্য অতিরিক্ত সংরক্ষিত মজুদকে নিরাপত্তা মজুদ বলে। তাহলে জরুরি পরিস্থিতিতে বা চাহিদা বৃদ্ধি মোকাবেলা করার জন্য যে অতিরিক্ত সংরক্ষিত মজুদকে নিরাপত্তা মজুদ বলে। আচ্ছা, তো ইউকিউ পণ্যরূপ লেখো। ইউকিউ হচ্ছে ইকোনমি অর্ডার কোয়ান্টিটি, যেটা আমি আগেই বললাম। আচ্ছা, বিন কার্ড। তারপরে আছে আমাদের, দেখো বিন কার্ড। বিন কার্ডও দেখো গুদামে সংরক্ষিত মালামালের প্রাপ্তি, ইস্যু এবং মজুদের পরিমাণ লিপিবদ্ধ করে ব্যবহৃত কার্ডকে বিন কার্ড বলে। অর্থাৎ প্রতিটা মালামালের গায়ে আমাদের এরকম একটা কার্ড ঝুলানো থাকে। এখানে আমার মাল প্রাপ্তি হয়েছে, পাইছে কত তারিখে, মাল ইস্যু হয়েছে, ইস্যু হবে মানে ইস্যু কত তারিখে, ইস্যু তারিখ এবং হচ্ছে মজুদের তারিখ, এরকম এখানে আমাদের লেখা থাকে প্রত্যেকটা। যেমন ময়দাতে লেখা থাকবে, আটাতে লেখা থাকবে, আমাদের আরো অন্যান্য যে আইটেম থাকে সেরকম আইটেমে আমাদের লেখা থাকবে যে আমরা প্রাপ্তি হয়েছে কত, ইস্যু তারিখ এবং হচ্ছে মজুদের পরিমাণ। প্রাপ্তি, ইস্যু, তারিখ, পরিমাণ এবং প্রাপ্তি, ইস্যু, মজুদের তারিখ এবং পরিমাণ আমরা এখানে লিপিবদ্ধ থাকে, তাই না? এখানে কিন্তু মূল্য লিপিবদ্ধ থাকে না, কত টাকা করে কি করলাম এগুলো কিন্তু এখানে লিপিবদ্ধ থাকে না। মূল্য লিপিবদ্ধ থাকে না, তাহলে প্রাপ্তি, ইস্যু এবং মজুদের পরিমাণ লিপিবদ্ধ থাকে। যে কার্ড সংরক্ষণ করা হয় সেটা হচ্ছে বিন কার্ড। আচ্ছা, কাঁচামাল গুদামে যাকে রেখে, এটা রেখে হবে রেখে ঝুলানো স্টক রেকর্ড কার্ড। আচ্ছা, পুনঃফরমায়েশ স্তর। পুনঃফরমায়েশ স্তর মজুদের যে স্তরে পৌঁছালে নতুন করে মালামাল অর্ডার দিতে হয় তাকে পুনঃফরমায়েশ স্তর বলে। আচ্ছা, কোনো প্রতিষ্ঠানে পুনঃফরমায়েশ স্তর 500 ইউনিট হলে মজুদ 500 ইউনিটে নেমে এলে নতুন অর্ডার দিতে হবে। আচ্ছা, আমরা যত অর্ডারে মাল নেমে আসবে থেকে এখন দেখতেছি আমাদের মাল আনা প্রয়োজন, আমাদের ময়দা আনা প্রয়োজন, আমাদের কারখানাতে আমাদের যে বেকারি আইটেমগুলো আছে এই আইটেম তৈরি করার জন্য লাগবে, আমাদের মাল নিচে নেমে গেছে, মানে আমরা ধরো 10 বস্তা করে সংরক্ষণ করি, 10 বস্তার নিচে নেমে আসছে, মানে 10 বস্তা অথবা 9 বস্তা নেমে আসছে, আমরা তখন অর্ডার করবো যে ভাই মাল পাঠিয়ে দিন, আমাদের আমাদের আরো 5 বস্তা পাঠিয়ে দিন, বা আরো 10 বস্তা পাঠিয়ে দিন, এরকম। তাহলে সেটাই এখানে বলা আছে, মজুদের যে স্তরে পৌঁছালে নতুন মালামাল অর্ডার দিতে হয় তাকে পুনঃফরমায়েশ স্তর বলে। মাল খতিয়ান, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। মজুদকৃত মাল খতিয়ান দেখেই আমরা বুঝতে পারতেছি মালের যে খতিয়ান, অর্থাৎ আমরা যে মালামাল ক্রয় করে নিয়ে আসি এটা আমরা কি করি, মাল ক্রয় এবং হচ্ছে মাল ইস্যু যে হিসাব রক্ষণ করি সেটা হচ্ছে মাল খতিয়ান। মজুদকৃত উপকরণের পরিমাণ মূল্য সংক্রান্ত হিসাব সংরক্ষণের জন্য হিসাব বিভাগে রক্ষিত খতিয়ানকে মাল খতিয়ান বলা হয়। কাঁচামালের প্রাপ্তি, এটা যে অঙ্ক আছে তাই না, মাল খতিয়ানের অঙ্ক আছে স্টোর লেজারের, প্রাপ্তি, ইস্যু এবং অবশিষ্ট মজুদের মূল্য সহ রেকর্ড থাকে। আচ্ছা, তারপরে আমাদের আছে লিড টাইম। লিড টাইম অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই দেখবে লিড টাইম। আমরা এখান থেকে এটা বললাম, এখানে কোনটা বললাম, এখানে তো বললাম নিরাপত্তা মজুদ, তাই না? এই নিরাপত্তা মজুদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা নিরাপত্তা মজুদ এবং হচ্ছে এই যে এখানে আছে লিড টাইম, এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই দেখবে, এগুলোর মধ্যে কিন্তু থাকবে। হ্যাঁ, আচ্ছা, লিড টাইম বলা আছে মালামাল অর্ডার দেওয়ার সময় থেকে তা গুদামে পৌঁছা পর্যন্ত সময়কে লিড টাইম বলে। মালামাল আমরা অর্ডার করলাম, আমরা আমাদের ব্যবসায় থেকে মালামাল আমাদের ফ্যাক্টরি, মানে যে ময়দা ফ্যাক্টরি আছে ময়দা ফ্যাক্টরি আমরা অর্ডার করলাম যে আমাদের কাছে 10 বস্তা ময়দা পাঠিয়ে দেন। আমরা যে তারিখে অর্ডার করছি ওই অর্ডার তারিখ থেকে যে তারিখে আমরা পাইলাম এই পাওয়া তারিখ পর্যন্ত যে সময়, এই সময়টাকে বলা হয় লিড টাইম। হ্যাঁ, আচ্ছা, জে আইটি, যে আইটি এটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। জাস্ট ইন টাইম, প্রয়োজনের সঠিক সময়ে, প্রয়োজনের প্রয়োজনের ঠিক সময়ে প্রয়োজনীয় পরিমাণ উপকরণ সংগ্রহ ও ব্যবহার করার পদ্ধতিকে যে আইটি বলে। আচ্ছা, প্রয়োজনের ঠিক সময়ে আমরা প্রয়োজনীয় পরিমাণ সংগ্রহ করা, মানে যে পরিমাণ রাখার দরকার আর কি সেই পরিমাণ রাখাই নামই হচ্ছে জাস্ট ইন টাইম। আচ্ছা, এর পূর্ণরূপ হচ্ছে জাস্ট ইন টাইম, জিআইটি এর পূর্ণরূপ। এরপর হচ্ছে শ্রম। শ্রমের ক্ষেত্রে আমাদের যদি দেখি, শ্রম এখানে প্রথম দুটো অধ্যায় বড় আর কি, মানে 2 নম্বর অধ্যায় এবং 3 নম্বর অধ্যায় বড়, আর পরের যে অধ্যায়গুলো আছে এগুলো ছোট আছে। হ্যাঁ, যে এগুলো ছোট আছে, মোট 5টা আছে এখানে। শ্রমে এখানে কার্য টিকিট বা জব কার্ড কি প্রথমে আছে। তাহলে কার্য টিকিট বা জব কার্ড কি,
কোনো নির্দিষ্ট কাজ বা অর্ডারের জন্য শ্রমিক কর্তৃক ব্যয়িত সময় এবং সম্পাদিত কাজের পরিমাণ লিপিবদ্ধ করার জন্য ব্যবহৃত নথিকে কার্য টিকিট বা জব কার্ড বলা হয়। একটি আসবাবপত্র তৈরির অর্ডারে কারিগর কত ঘন্টা কাজ করেছেন তার রেকর্ড, উদাহরণ সহ লেখা আছে, দেখে নিও। তারপরে আছে স্বাভাবিক বেকার সময়, নর্মাল আইডল টাইম। কাজের প্রকৃতি ও কাজের প্রকৃতি বা উৎপাদনের প্রক্রিয়ার স্বাভাবিক কারণে শ্রমিকদের যে কর্মবিহীন সময় নষ্ট হয় তাকে স্বাভাবিক বেকার সময় বলে। তাহলে কাজের প্রকৃতি বা উৎপাদনের প্রক্রিয়ায় স্বাভাবিক কারণে, অর্থাৎ আমাদের কাজ করতে স্বাভাবিক কারণে যে শ্রমিকদের সময়টা নষ্ট হয় এটা হচ্ছে বেকার সময়। যেমন চা বিরতির সময়, মেশিন চালুর জন্য অপেক্ষার সময়, তাই না? মেশিন চালু হয়েছে, চালু হলে তো আমাদের উৎপাদন সঙ্গে সঙ্গে শুরু হবে না, হয়তো 5 মিনিট বা 10 মিনিট বা 15 মিনিট ওয়েট করতে হয়, এটা হচ্ছে বেকার সময়। তারপরে আছে চা বিরতির সময়, আমাদের উৎপাদন কার্যক্রম চলমান অবস্থায় আমরা কি করি, আমরা টি ব্রেক দিই, তাই না? এই টি ব্রেক বা চা বিরতির সময় এটা হচ্ছে স্বাভাবিক বেকার সময়। এটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, এরপরে আছে শ্রম আবর্তন। একটি নির্দিষ্ট সময় প্রতিষ্ঠানের শ্রমিকদের চাকরি ত্যাগ ও নতুন শ্রমিকদের নিয়োগের হারকে শ্রম আবর্তন বলে। অতিরিক্ত সময়, অতিরিক্ত সময় মানে ওভারটাইম যেটাকে বলে। স্বাভাবিক কর্মঘণ্টার অতিরিক্ত যে সময় শ্রমিক কাজ করে তাকে অতিরিক্ত সময় বলে। অর্থাৎ স্বাভাবিক কর্মঘণ্টা যদি আমাদের 8 ঘন্টা হয়, কোনো শ্রমিক যদি 12 ঘন্টা কাজ করে, সরি, কোনো শ্রমিক যদি 12 ঘন্টা কাজ করে, তাহলে এই যে 4 ঘন্টা, এই 4 ঘন্টার নামই হচ্ছে কি ওভারটাইম বা অতিরিক্ত সময়। অর্থাৎ প্রকৃত বা স্বাভাবিক যে সময় আছে, স্বাভাবিক সময়ের অতিরিক্ত যে সময় কাজ করে সেটাকে বলে অতিরিক্ত সময় বা ওভারটাইম। আর যন্ত্রঘণ্টা হার কাকে বলে বা যন্ত্রঘণ্টা হার কি? আচ্ছা, যন্ত্রঘণ্টা হার দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাদের খুব ভালো মতো একটু মনে রাখতে হবে যন্ত্রঘণ্টা হার কি। তো একটি যন্ত্র 1 ঘন্টা পরিচালনা করতে যে মোট ব্যয় হয়, একটি যন্ত্র 1 ঘন্টা, এখানে 1 ঘন্টা উল্লেখ থাকতে হবে, হারের কথা বলা আছে। তাহলে একটি যন্ত্র 1 ঘন্টা পরিচালনা করলে মোট যে ব্যয় হয় তাকে যন্ত্রঘণ্টা হার বলে। আচ্ছা, এটা আমাদের শেষ হইলো। এটা তারপরে যে অধ্যায়গুলো আছে সে সবগুলো অধ্যায়ে অল্প অল্প প্রশ্ন আছে। এরপর আছে উপরিব্যয়। উপরিব্যয়ের ক্ষেত্রে আমাদের আছে 1, 2, আর যদি এদিকে দেখি আমরা উপরিব্যয়ের ক্ষেত্রে এটি কারখানা মানে এখানে আছে 10টি। আচ্ছা, 10টির মধ্যে গুরুত্বপূর্ণ গুলো বেশি আমরা আলোচনা করব। সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেগুলো আমরা বেশি বেশি আলোচনা করব। আচ্ছা, এরপর আমরা দেখব উপরিব্যয়। উপরিব্যয়ে আছে ব্যয় আচরণ কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ব্যয় আচরণ কি? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে প্রশ্নগুলো বলছি, এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই বেশি বেশি দেখবে এগুলো, হ্যাঁ। কার্যক্রম বা উৎপাদনের পরিমাণ পরিবর্তনের ফলে যে ব্যয়ের পরিবর্তন ঘটে তাকে ব্যয় আচরণ বলে। তাহলে কার্যক্রম বা উৎপাদনের পরিমাণের পরিবর্তনের ফলে যে ব্যয়ের পরিবর্তন ঘটে তাকে ব্যয় আচরণ বলে। অর্থাৎ উৎপাদন বৃদ্ধি পেলে কাঁচামালের পরিমাণ, কাঁচামাল ব্যয়ের পরিমাণ কি হবে, বৃদ্ধি পাবে, তাই না? অর্থাৎ আমি যেটা বললাম 100 ইউনিট উৎপাদন করতাম, 100 ইউনিট উৎপাদনের ফলে আমাদের ধরো 10,000 টাকা ব্যয় হয়। আমরা কি করলাম, আমরা 250 ইউনিট উৎপাদন করলাম, অর্থাৎ 150 ইউনিট উৎপাদন করার ফলে ধরো আমাদের 30,000 টাকা ব্যয় হচ্ছে। তাহলে এই যে 10,000 থেকে 30,000 ইউনিট হলো, অর্থাৎ 150 ইউনিট বৃদ্ধিতে আমাদের এই যে কাঁচামালের ব্যয়টা বৃদ্ধি পেলো, অর্থাৎ যে ব্যয়টা বৃদ্ধি পায় আর কি, সেটাই হচ্ছে আমাদের কাছে ব্যয় আচরণ। সে কথা এখানে বলা আছে, উৎপাদন কার্যক্রম পরিমাণের এই যে পরিমাণ 100 ছিল 250 হয়েছে, পরিমাণ বৃদ্ধি পাইছে, পরিবর্তনের ফলে ব্যয়ের যে পরিবর্তন ঘটে, এই যে ব্যয়ের যে পরিবর্তন ঘটলো তাকে ব্যয় আচরণ বলা হয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো। এগুলো কিন্তু অবশ্যই তোমরা কিন্তু মিস করবে না। আচ্ছা, আচ্ছা, তারপরে আছে উপরিব্যয় কি, যেটাও আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট। উপরিব্যয় কি? উপরিব্যয় বা ওভারহেড কস্ট কি? যে ব্যয় সরাসরি কোনো নির্দিষ্ট পণ্য বা কাজের সাথে শনাক্ত করা যায় না তাকে উপরিব্যয় বলে। যে ব্যয় সরাসরি কোনো উৎপাদনের সাথে, কোনো নির্দিষ্ট পণ্যের সাথে সম্পৃক্ত করা যায় না তাকে আমরা উপরিব্যয় বলি, তাই না? আচ্ছা, যেমন কারখানা ভাড়া, বিদ্যুৎ বিল, তত্ত্বাবধায়কের বেতন। তাহলে তত্ত্বাবধায়কের বেতন তো সবগুলো কাজের জন্য তাকে দিচ্ছি, বিদ্যুৎ বিলও তো সবগুলো কাজের জন্য দিচ্ছি। তাহলে কোনটার জন্য কত টাকা বিদ্যুৎ বিল হয়েছে সেটা তো আমরা এখানে আমরা শনাক্ত করতে পারবো না, তাই না? কারখানার ভাড়া, এটা আমরা কি করবো, কোন নির্দিষ্ট প্রোডাক্টের জন্য আমরা
ইয়ে করতে পারবো না। একটা কারখানার মধ্যে বিভিন্ন মেশিন থাকতে পারে, আমরা সেখানে আমরা কলম তৈরি করতেছি, কলমের বিভিন্ন গ্রেড আছে, আবার বিভিন্ন হয়তো পেন্সিল তৈরি করতেছি, বা আমরা আরো অন্য অন্য আইটেম তৈরি করতেছি। তো এই সবগুলোর জন্য তো আমরা ভাড়া দিচ্ছি, কারখানা, বিদ্যুৎ বিল এবং তত্ত্বাবধায়ক। কিন্তু কোন নির্দিষ্ট কাজের জন্য, যেমন কলমের জন্য কত ব্যয় হলো, পেন্সিলের জন্য কত ব্যয় হলো, খাতার জন্য কত ব্যয় হলো, এই জিনিসগুলো এখানে নির্ধারণ করা, শনাক্ত করা যায় না। এই জন্য এখানে ওভারহেড বা উপরিব্যয় বলে। তাহলে এটা হচ্ছে উপরিব্যয়। এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুম, এগুলোর মধ্যে কিন্তু আসবে। তোমরা একটু খুব সাবধানে এটা একটু দেখো, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা দেখবো মুনাফা কেন্দ্র। আমরা এর আগে দেখছি ব্যয় কেন্দ্র, এখন মুনাফা কেন্দ্র। ঠিক, মুনাফা কেন্দ্র এরকম প্রতিষ্ঠানে এমন বিভাগ বা অংশ যার আয় ব্যয় পৃথকভাবে নির্ণয় করে মুনাফা হিসাব করা যায়, তাকে মুনাফা কেন্দ্র বলে। আচ্ছা, এটা আমরা ব্যয় কেন্দ্র যেরকম দেখছি ওই রকম। তারপর আছে আধা পরিবর্তনশীল ব্যয়। আধা পরিবর্তনশীল আধা পরিবর্তনশীল উপরিব্যয়, অর্থাৎ যে আহ, ব্যয়গুলি আমাদের কিছু অংশ ফিক্সড থাকে, অর্থাৎ কিছু অংশ আহ, আমাদের স্থির থাকে বা স্থায়ী থাকে, আর কিছু অংশ পরিবর্তনশীল হয়, সেটা হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয়। আচ্ছা, কারখানার বিদ্যুৎ বিলের স্থায়ী চার্জ এবং ব্যবহার ভিত্তিক চার্জ, তাই না? আমরা নির্দিষ্ট ইউনিট পর্যন্ত আমরা বিদ্যুৎ বিল পড়ি না পড়ি, মিটার নিলেই আমাদের কিন্তু আহ, ভাড়া দিতে হবে, তাই না? মানে বিদ্যুৎ বিল দিতে হবে। আর তারপরে যদি আমরা বেশি ইউনিট পড়ি, তার বেশি ইউনিটের প্রতি আমাদের আলাদা আলাদা ভাবে দিতে হবে। আচ্ছা, তারপরে আছে পরোক্ষ ব্যয়ের অনুপ্রয়োগ। পরোক্ষ ব্যয়ের অনুপ্রয়োগ। পরোক্ষ ব্যয়ের অনুপ্রয়োগ আছে, দেখো। এটা অনার্সদের জন্য বেশি এসেছিল, খুব বেশি এসেছে অনার্সদের জন্য। প্রকৃত উপরিব্যয় নির্ধারিত বা প্রয়োগকৃত উপরিব্যয়ের চেয়ে বেশি হলে তাকে পরোক্ষ ব্যয়ের অনুপ্রয়োগ বলে। ধরো একটা কোনো উৎপাদন করতে, ধরো একটা কলম উৎপাদন করতে আমরা ব্যয় ধরছি, কাঁচামাল ধরছি, 10 টাকার কাঁচামাল লাগবে। কিন্তু কাঁচামাল এখানে লেগেছে ধরো 15 টাকা। কাঁচামাল ধরছিলাম প্রকৃত উপরিব্যয় নির্ধারিত বা প্রয়োগকৃত উপরিব্যয়ের চেয়ে বেশি হলে, তাহলে আমাদের ধরছিলাম কত, 10 টাকা, এটা আমরা ধরছিলাম স্ট্যান্ডার্ড, তাই না? আর আমাদের প্রকৃতপক্ষে লেগেছে কত, 15। এই প্রকৃতটা যদি বেশি হয়, তার মানে 5 টাকা খরচ বেশি হয়েছে। তাহলে এই খরচটা যদি বেশি, এটা কাঁচামালের উদাহরণ দিয়ে বললাম, কিন্তু ফ্যাক্টরি ওভারহেডের কথা, যে ব্যয়গুলো থাকবে সেই ব্যয়গুলোর ক্ষেত্রে আমাদের এরকম হবে। তো পরোক্ষ পরিব্যয়টা তাহলে এরকম যে আমরা যে ব্যয়গুলো ধরছি, আমরা যে ব্যয়গুলো আমরা স্ট্যান্ডার্ড ভাবে ধরছি খাতা কলমে, কিন্তু লেগেছে বেশি, তাহলে এটার নাম হচ্ছে অনুপ্রয়োগ। হ্যাঁ, পরোক্ষ ব্যয়ের অনুপ্রয়োগ। আচ্ছা, প্রকৃত উপরিব্যয় 50,000 টাকা, কিন্তু প্রয়োগকৃত উপরিব্যয় ছিল 45,000। আমরা ধরছি 45,000 টাকা ব্যয় হবে, কিন্তু ব্যয় হচ্ছে 50,000। এটা হচ্ছে আমাদের মানে প্রকৃতর চেয়ে মানে স্ট্যান্ডার্ডের চেয়ে প্রকৃতটা বেশি যদি হয়, তাহলে সেটা হচ্ছে অনুপ্রয়োগ। আচ্ছা, প্রতিকূল প্রভেদ আছে। প্রতিকূল প্রভেদ, এটা হচ্ছে প্রতিকূল বলতে এই একই আমাদের, একই জিনিসই। যে এটার নামে এই যে অনুপ্রয়োগ যেটা বললাম না, এটাই হচ্ছে প্রতিকূল প্রভেদ। ঠিক আছে, এটা একই আমাদের, এটা এত বেশি প্রতিকূল প্রভেদ বা অনুপ্রয়োগ একই একই বিষয়, যে আমাদের স্ট্যান্ডার্ড যেটা ধরছি তার চেয়ে যদি প্রকৃতটা বেশি হয়, তাহলে সেটা হচ্ছে প্রতিকূল প্রভেদ। আর অনুকূল প্রভেদ হচ্ছে যে আমরা ধরছিলাম 12 টাকা, আমরা ধরছিলাম 12 টাকা খরচ হবে, কিন্তু খরচ হয়েছে 10 টাকা। তাহলে এই যে কম খরচ হয়েছে, প্রকৃতপক্ষে লেগেছে 10 টাকা, এটার নাম হচ্ছে প্রতিকূল অনুকূল প্রভেদ। আর প্রতিকূল হচ্ছে আমরা যেটা ধরছি তার চেয়ে বেশি হবে। আচ্ছা, সেবা বিভাগ, এগুলো এত বেশি জটিল, তোমরা একটু দেখে নিও এগুলা। সব আলোচনা করলে আবার অনেক বড় হয়ে যাবে ভিডিও ক্লাস। আচ্ছা, এরপরে আছে বন্টন। উপরিব্যয়ের বন্টন। যে উপরিব্যয়ের বন্টন বলতে কি বোঝায়, কোন নির্দিষ্ট ব্যয় কেন্দ্র বা বিভাগের সাথে সম্পূর্ণ সম্পর্কিত উপরিব্যয়কে সেই বিভাগে সরাসরি বরাদ্দ করার প্রক্রিয়াকে উপরিব্যয়ের বন্টন বলে। অর্থাৎ নির্দিষ্ট কোনো কেন্দ্র বা বিভাগের সম্পূর্ণ খরচ আমাদের আহ, কোনো নির্দিষ্ট বিভাগের উপর বরাদ্দ করাকে উপরিব্যয় বলে। যেমন আমরা লাইটিং ইউজ করছি, ধরো 100টা লাইট ইউজ করছি, 100টা লাইটের মধ্যে আমাদের হচ্ছে উৎপাদন বিভাগে আমাদের ব্যবহার হয়েছে 50টি লাইট, আমাদের
ধরো সেবামূলক বিভাগে ব্যবহার হয়েছে আমাদের বৃষ্টি লাইট, আমাদের আরো অন্যান্য অফিসে ব্যবহার হয়েছে ধরো আরো 10টি লাইট, এরকম ভাবে 100টা লাইটের যে খরচ হবে, সেই খরচগুলো আমরা কি করবো, প্রোডাক্ট খরচকে ভাগ করে আমরা যে বিভাগে লাইট আছে সেই বিভাগে লাইট দ্বারা গুণ করবো। এটার নাম হচ্ছে উপরিব্যয় বন্টন, অর্থাৎ যে বিভাগে যেটা খরচ হবে সেই বিভাগে সেটা বন্টন করে দেওয়া, ওটার নাম হচ্ছে উপরিব্যয় বন্টন। আচ্ছা, এরপর এরপর আমরা দেখবো জব ব্যয়। জব ব্যয়ের এখানে এই দুটো আছে অনেক ইম্পর্টেন্ট। জব ব্যয়ের মূল উদ্দেশ্য এবং ব্যাচ ব্যয় হিসাব কি। জব ব্যয়, প্রতিটি জব বলতে আমরা চাকরি বুঝবো না এখানে, হ্যাঁ, চাকরি কিন্তু না। এখানে জব বলতে একটা নির্দিষ্ট প্রোডাক্টের প্যাকেজ, কতগুলো নির্দিষ্ট প্রোডাক্ট মিলে আমরা যে কার্যক্রমটা হাতে নেই সেটা হচ্ছে, সেটার নাম হচ্ছে জব। তার জব হিসাবের মূল উদ্দেশ্য কি, প্রতিটি পৃথক কাজ বা অর্ডারের ব্যয় নির্ধারণ এবং তার লাভ ক্ষতি নির্ণয় করা জব হিসাবের মূল উদ্দেশ্য। আচ্ছা, তারপরে আছে ব্যাচ ব্যয় হিসাব কি, যখন একই ধরনের একদল বা ব্যাচ পণ্যের মোট ব্যয় নির্ধারণ করে প্রতি একক পণ্যের ব্যয় হিসাব করা হয় তখন তাকে ব্যাচ ব্যয় বলা হয়। যেমন ধরো আমরা 500টি কলম উৎপাদন করব, 500টি কলম উৎপাদন যখন করব তখন এক একটি কলমের মূল্য কত হচ্ছে, এটা হচ্ছে ব্যাচ ব্যয়। হ্যাঁ, যে একই ধরনের একদল বা ব্যাচ পণ্যের মোট ব্যয় নির্ণয় করে একক প্রতি পণ্যের ব্যয় হিসাব করাকে ব্যাচ ব্যয় বলা হয়। আচ্ছা, এটা দুটো খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের না। জবের মূল উদ্দেশ্যটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, মূল যেটা জবের মূল উদ্দেশ্য এটা আমাদের আহ, এটা দেখবো আমরা, এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আছে প্রক্রিয়া ব্যয়। প্রক্রিয়া ব্যয় অনেকগুলো আছে, এগুলো আমাদের একটু দেখে দিতে হবে। উপজাত দ্রব্য, প্রক্রিয়া ব্যয়ের ক্ষেত্রে আমাদের আছে দেখো, উপজাত দ্রব্য কি, যে প্রধান পণ্য উৎপাদনের সময় আনুষঙ্গিক যে অপেক্ষিত কম মূল্যবান পণ্য উৎপন্ন হয় তাকে উপজাত পণ্য দ্রব্য বলা হয়। অর্থাৎ একটি পণ্য উৎপাদন করলে আরেকটি পণ্য যে অটোমেটিক উৎপাদন হয় সেটা হচ্ছে উপজাত পণ্য। যেমন গম থেকে আটা উৎপাদনের সময় ভুসি উৎপাদন হয়, তাহলে এটা হচ্ছে ভুসিটা হচ্ছে উপজাত পণ্য। ঠিক আছে। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট আমাদের, উপজাত পণ্যটা কি, এটা অনেক ইম্পর্টেন্ট। এরপরে আছে স্বাভাবিক ক্ষতি। এই যে স্বাভাবিক ক্ষতি, তাহলে উৎপাদন প্রক্রিয়ার স্বাভাবিক কারণে যে ক্ষতি অনিবার্য ঘটে তাকে স্বাভাবিক ক্ষতি বলে। যেমন উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিকভাবে আমাদের কিছু অপচয় হয়, কিছু ক্ষতি হয়, এই ক্ষতিটার নাম হচ্ছে স্বাভাবিক ক্ষতি। যেমন রাসায়নিক দ্রব্য উৎপাদনের সময় বাষ্পীভূত ফলে কিছু পরিমাণ উপাদান নষ্ট হয়। রাসায়নিক দ্রব্য যখন উৎপাদন করবো তখন বাষ্পীভূত হয়ে কিছু দ্রব্য কমে যেতে পারে, এটা স্বাভাবিক ধরতে হয় না, এটা হচ্ছে স্বাভাবিক ক্ষতি। তো এই দুটো হচ্ছে আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট। অস্বাভাবিক ক্ষতি, স্বাভাবিক ক্ষতি, অস্বাভাবিক ক্ষতি, আমরা যেটা আশা করিনি সেই ধরনের ক্ষতি যদি সংঘটিত হয় সেটা হচ্ছে অস্বাভাবিক ক্ষতি। এই স্বাভাবিক ক্ষতির অতিরিক্ত আমরা স্বাভাবিক ক্ষতি ধরছি যে আমাদের 10 একক পণ্য নষ্ট হয়ে যাবে, কিন্তু এর চেয়ে যদি আমাদের 15 একক পণ্য নষ্ট হয়ে যায় তাহলে আমাদের অস্বাভাবিক ক্ষতি। অর্থাৎ স্বাভাবিক ক্ষতির বাইরে যদি বেশি ক্ষতি হয়ে থাকে সেটা হচ্ছে অস্বাভাবিক ক্ষতি। তাহলে স্বাভাবিক ক্ষতি অতিরিক্ত বা অপ্রত্যাশিত কারণে যে ক্ষতি ঘটে তাকে অস্বাভাবিক ক্ষতি বলে। যেমন আগুন দুর্ঘটনা এবং বা কর্মচারীর অবহেলার কারণে কাঁচামাল নষ্ট হওয়া। অস্বাভাবিক সমতুল্য উৎপাদন অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট দেখবে কিন্তু এটা। সমতুল্য উৎপাদন, অসমাপ্ত সমতুল্য উৎপাদন, অসমাপ্ত উৎপাদনকে সম্পূর্ণ উৎপাদনের সমপরিমাণে রূপান্তর করাকে সমতুল্য উৎপাদন বলে। অসমাপ্ত উৎপাদনকে সম্পূর্ণ উৎপাদনের সমপরিমাণে রূপান্তর করাকে সমতুল্য উৎপাদন বলে। অর্থাৎ কিছু পণ্য আমাদের একবারে আমরা যখন উৎপাদন করি, প্রোডাক্ট যখন আমরা প্রোডাকশন করবো, উৎপাদন করবো, তখন একবারে সবগুলো পণ্য উৎপাদন হয় না। আমরা যখন হিসাব করি 31শে ডিসেম্বর যখন হিসাব করবো আমরা, তখন আমাদের কিছু প্রক্রিয়াধীন অবস্থায় থাকে। তাহলে সেই প্রক্রিয়াধীন প্রোডাক্টকে যখন আমরা উৎপাদনের সমপরিমাণ মানে একবার সম্পূর্ণ প্রোডাক্ট তৈরি হতে যে পরিমাণ ব্যয় হয় সেই পরিমাণ ব্যয়ের সাথে এটা তুলনা করব, মানে কত টাকা সেখানে আমাদের ব্যয় হয়েছে সেটা তুলনা করার নাম হচ্ছে সমতুল্য উৎপাদন। অনেক গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই দেখো। হ্যাঁ, আসার সম্ভাবনা অনেক বেশি, 99% বেশি। আচ্ছা, তারপরে আছে আন্ত প্রক্রিয়া। আন্তঃপ্রক্রিয়া মানে এক বিভাগ থেকে আরেক বিভাগে পণ্য পাঠিয়ে দেওয়ার ফলে যে মুনাফাটা হয় সেটা হচ্ছে আন্তঃপ্রক্রিয়া। আচ্ছা, তারপরে আমাদের সর্বশেষে আছে অনর্জিত মুনাফা।
এটা আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট, এটা আমরা দেখব। যে মুনাফা হিসাবের খাতায় দেখানো হয়েছে কিন্তু এখনো বিক্রয় হিসাবে বাস্তবে অর্জিত হয়নি তাকে অনুপার্জিত মুনাফা বলে। এটা দেখবো। আমি যে স্টার চিহ্নগুলো যেগুলো দেখলাম এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই যে চারটা, এখান থেকে চারটা দেখবো আমরা, এইটা, এইটা, 4 নম্বর সমতুল্য উৎপাদন এবং অনুপার্জিত মুনাফা। পরিচালন সেবা, এখানে পরিচালন সেবা কি? যে পদ্ধতিতে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বা বিভাগের মোট ব্যয় নির্ণয় করে একক সেবার ব্যয় নির্ণয় করা হয় তাকে পরিচালন বা সেবা ব্যয় বলা হয়। যেমন একটি বাস কোম্পানিতে প্রতি যাত্রী কিলোমিটারের ব্যয় বা একটি হাসপাতালের প্রতি রোগী দিনের ব্যয় নির্ণয় করা। যেখানে একটা প্রশ্ন আছে, তারপর আছে সর্বশেষ অধ্যায় ঠিকা কার্য। ঠিকা কার্য এখানে আমাদের দেখো ঠিকা কার্য হিসাব কাকে বলে? দীর্ঘমেয়াদী ও বৃহৎ আকারের ঠিকা কার্যের ব্যয় নির্ধারণ এবং মুনাফা হিসাব করার পদ্ধতিকে ঠিকা হিসাব বলা হয়। ঠিকা কার্য হিসাবে যেমন একটু সেতু, রাস্তা, বহুতল ভবন নির্মাণ প্রকল্পের ব্যয় ঠিকা কার্য হিসাবে প্রচলিত এগুলি। আচ্ছা, উপঠিকা। আচ্ছা, উপঠিকা কি জিনিস? মূল ঠিকাদার যখন কোনো কাজের অংশবিশেষ অন্য ঠিকাদারের মাধ্যমে সম্পন্ন করান তখন তাকে উপঠিকা কার্য বলা হয়। তাহলে মূল ঠিকাদার তাকে ধরো একটা কোনো বিল্ডিং করতেছি আমরা, একটা বিল্ডিং এর এই অংশ আমরা কি করছি আরেকজনকে দিয়েছি, দিয়ে কাজ করে নিচ্ছি আমরা, এই যেটার নাম হচ্ছে উপঠিকা। ঠিক আছে? আচ্ছা, সংরক্ষিত অর্থ, সংরক্ষিত অর্থ রিটেনশন মানি। রিটেনশন মানে ঠিকা কাজ সম্পূর্ণ ও সন্তোষজনক শেষ না হওয়া পর্যন্ত চুক্তি অনুযায়ী যে অর্থের একটি অংশ মালিক আটকে রাখেন তাকে সংরক্ষিত অর্থ বলে। অর্থাৎ আমরা যে কাজ করেছি, আমাদের যে সার্টিফাইড হয়েছে, যে কাজ যতটুকু সার্টিফাইড হয়েছে, যতটুকু আমাদের প্রত্যয়ন দিয়েছে, ঠিক প্রত্যয়নের সম্পূর্ণ অংশ আমাদের দেওয়া হয় না। প্রত্যয়নের যে অংশটুকু দেওয়া হয় না সেটাই হচ্ছে সংরক্ষিত অর্থ, রিটেনশন মানি। ব্যয় যোগ ব্যয় যোগ ঠিকা কার্য। ব্যয় যোগ ঠিকা কার্য এখানে আছে যে চুক্তিতে প্রকৃত ব্যয়ের সাথে নির্ধারিত হারে মুনাফা যোগ করে ঠিকা কার্যে অর্থ প্রদান করা হয় তাকে ব্যয় যোগ ঠিকা কার্য বলা হয়। আচ্ছা, আনুমানিক মুনাফা, নোশনাল প্রফিট। নোশনাল প্রফিট চলমান ঠিকা কার্যের সম্পূর্ণ কাজের মূল্য থেকে সেই কাজের ব্যয় বাদ দিলে যে মুনাফা পাওয়া যায় তাকে আনুমানিক মুনাফা। এটা একটা আনুমানিক মুনাফা। আমরা আমরা ধরি যে আমাদের কাজের মূল্য হয়েছে এতদূর পর্যন্ত, আমাদের কাজের মূল্য হয়েছে এতদূর পর্যন্ত, সেখান থেকে আমরা অর্থাৎ আমাদের সার্টিফাইড এবং আনসার্টিফাইড যে ভ্যালু আছে দুইটা ভ্যালু যোগ করার পর সেখান থেকে কস্ট অফ ওয়ার্ক ডান যদি আমরা বাদ দিই তাহলে আমরা আনুমানিক মুনাফা পাবো, নোশনাল প্রফিট পাবো। অর্থাৎ আমরা যে কাজ করেছি সেখান থেকে প্রকৃত যে ব্যয়টা হয়েছে সেই ব্যয়টা বাদ দিলে যে আহ, যে অংশটুকু পাবো তার নাম হচ্ছে আমাদের আনুমানিক মুনাফা। তো এই হচ্ছে আমাদের সবগুলো মানে অধ্যায়ের ক বিভাগের অ্যান্সার। এগুলো এগুলো থেকে যেগুলো আমি ইম্পর্টেন্ট বললাম সেগুলো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু দেখবে। এখানে অনেক গুরুত্বপূর্ণ এবং আমার বিশ্বাস যে এগুলো দেখলে তোমার ইনশাল্লাহ লাগবে না, এর মধ্যে থেকে যাবে। আর আমার ইউটিউব চ্যানেলে কস্ট অ্যাকাউন্টিং এর ক্লাসগুলো দেওয়া আছে, সেগুলো রেগুলার ক্লাস। সামনে মোবাইল হোক, ডেস্কটপ হোক, ল্যাপটপ হোক, চালু রেখে তোমরা অঙ্কগুলো করার চেষ্টা করবা। ঠিক আছে? তাহলে অঙ্ক ভালো মতো পারবে। আচ্ছা, আমরা এখন এই যে এটাতে দেখবো খ ও গ বিভাগের প্রশ্নগুলো দেখবো। খ ও গ বিভাগের প্রশ্নগুলির মধ্যে আমাদের এখানে যে প্রশ্নগুলি আছে সবগুলি প্রশ্ন ইম্পর্টেন্ট। আমরা এই প্রশ্নগুলি বেশি বেশি দেখার চেষ্টা করবো আর কি। আচ্ছা, উদ্দেশ্য এটা থেকে আমাদের আসে, উদ্দেশ্যটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, উদ্দেশ্য অনেক ইম্পর্টেন্ট। তারপরে আছে হিসাব বিজ্ঞান, এই যেটা উৎপাদন বা হিসাব বিজ্ঞান, আর্থিক হিসাব বিজ্ঞানের মধ্যে পার্থক্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আমাদের হিসাব চক্রের ধাপ সমূহ এটা অনেক বেশি important। এই তিনটা তোমরা মোটামুটি খুব বেশি গুরুত্ব দিবে। হ্যাঁ, এই তিনটা গুরুত্ব দিবে। তারপরে 2 নম্বর অধ্যায়ে আমরা যদি দেখি, প্রথম অধ্যায়ে এই 5টাই দেওয়া আছে, তোমরা রিস্ক নিতে যাবে না, কারণ প্রথম অধ্যায় থেকে এক সেট প্রশ্ন থাকবে। আমি তিনটা বেশি গুরুত্ব দিলাম। ঠিক আছে? আচ্ছা, তারপরে আছে 2 নম্বর অধ্যায়। 2 নম্বর অধ্যায়ে আমাদের এখানে প্রত্যক্ষ পরোক্ষ ব্যয়ের মধ্যে পার্থক্য লেখো। প্রত্যক্ষ পরোক্ষ ব্যয়ের মধ্যে পার্থক্য লেখো। তারপরে প্রত্যক্ষ উৎপাদন ব্যয়ের উপাদান সমূহ। উৎপাদন ব্যয়ের উপাদান সমূহ আমাদের অনেক ইম্পর্টেন্ট একটি উৎপাদন ব্যয়ের উপাদান সমূহ। এটা আমাদের না, এটা দেখবো না, এটা দেখবো উৎপাদন ব্যয়ের উপাদান সমূহ। এটা অনেক ইম্পর্টেন্ট। দেখবো না বলতে দেখবো, এটা বেশি ইম্পর্টেন্ট। উৎপাদন ব্যয়ের উপাদান সমূহ আর ব্যয়ের উপাদান অনুযায়ী শ্রেণী বিভাগ, ব্যয়ের শ্রেণী বিভাগ এটা আমরা একটু খেয়াল করবো। আচ্ছা, তারপরে আমরা দেখবো হচ্ছে
এই যে এখানে 4 নাম্বার, স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে পার্থক্য অনেক গুরুত্বপূর্ণ। স্থির ব্যয় ও পরিবর্তনশীল, এটা আমরা যে থিওরি আলোচনা করছি সেখানে কিন্তু মোটামুটি বলা আছে, দীর্ঘকালীন ব্যয় পরিবর্তনশীল টিকা আছে। আমরা এই কটা বেশি দিব, আর টিকাগুলোর প্রতি আমরা খেয়াল রাখবো। টিকাগুলো কিন্তু অবশ্যই এটা অনেক গুরুত্বপূর্ণ। রূপান্তর ব্যয়, মুখ্য ব্যয়, রূপান্তর ব্যয়, এগুলো আমরা যদি অঙ্ক করি তাহলে এগুলো সহজে পারবো। আচ্ছা, তারপরে আছে কাঁচামাল। প্রত্যক্ষ কাঁচামাল ও পরোক্ষ কাঁচামালের পার্থক্য লেখো। মিতব্যয়ী ফরমাইশ, এই যে এটা অনেক গুরুত্বপূর্ণ। মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ আমাদের কাছে অনেক 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 গুরুত্বপূর্ণ কিন্তু, ঠিক আছে। মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ এটা আমাদের হয় 1 নম্বরে আসবে, নাহলে এখানে আসবে, আসার সম্ভাবনা বেশি। ফিফো পদ্ধতির সুবিধাগুলি, বিল কার্ড মাল খতিয়ানের মধ্যে পার্থক্য। আচ্ছা, টিকা লেখো। ফাইফো মানে ফিফো পদ্ধতি, আর এবিসি বিশ্লেষণ। ক্রয় অধিযাচন পত্র, এই টিকাগুলো কিন্তু অবশ্যই আমরা দেখব। 4 নাম্বার, 4 মধ্যে শ্রম। শ্রমের এখানে আমরা শ্রমব্যয় নিয়ন্ত্রণের উদ্দেশ্য এটা দেখব। শ্রমব্যয় নিয়ন্ত্রণের উদ্দেশ্য। উপরিব্যয়, উপরিব্যয়ের এখানে আমাদের আছে যন্ত্রঘণ্টা হার, ওখানে ইম্পর্টেন্ট দেখেছিলাম। যন্ত্রঘণ্টা হার কি, যন্ত্রঘণ্টা হার কিভাবে নিরূপণ হয়, অনেক ইম্পর্টেন্ট, এটা দেখবো আমরা। জব ব্যয়, এখান থেকে জব ব্যয়, প্রক্রিয়া ব্যয়ের মধ্যে জব ব্যয়, ঠিকা কার্য ব্যয়ের মধ্যে পার্থক্য, প্রক্রিয়া ব্যয় ও জব ব্যয়ের মধ্যে পার্থক্য, দুটাই ইম্পর্টেন্ট, এই দুটাই দেখবো আমরা, ঠিক আছে। জব ব্যয় কি জিনিস সেটা বুঝে নেবো, ঠিকা কার্য কি জিনিস বুঝে নেবো আমরা। এর আগে যেটা ছোট প্রশ্ন আলোচনা করবো সেখানে কিন্তু বলে দেওয়া আছে। তারপর প্রক্রিয়া ব্যয়ের এখানে আমাদের প্রক্রিয়া ব্যয় হিসেবে বৈশিষ্ট্য, স্বাভাবিক ক্ষতি, একটি পরিকল্পিত ক্ষতি, স্বাভাবিক ও অস্বাভাবিক ক্ষতির মধ্যে পার্থক্য। আচ্ছা, তাহলে এখানে প্রক্রিয়া ব্যয়ের এখানে তত বেশি ইম্পর্টেন্ট, প্রক্রিয়া ব্যয়ের স্বাভাবিক ক্ষতি এবং অস্বাভাবিক ক্ষতি। সমস্যা। আচ্ছা, এখানে আমাদের প্রক্রিয়া ব্যয়ের এখানে প্রক্রিয়া ব্যয়ের বৈশিষ্ট্য, স্বাভাবিক ক্ষতি, অস্বাভাবিক ক্ষতির মধ্যে পার্থক্য। স্বাভাবিক ক্ষতি এবং অস্বাভাবিক ক্ষতির মধ্যে এই দুটো দেখবো। পরিচালন, এখানে আমাদের পরিচালনের ক্ষেত্রে, পরিচালন সেবার ক্ষেত্রে আমরা দেখব যে পরিচালন সেবায়ের বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ, অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর ঠিকা কার্যর ক্ষেত্রে আমাদের আছে ঠিকা কার্য, এই যেটা ব্যয় যোগ ঠিকা কার্য ও ব্যয় বৃদ্ধি ধারা, এবং ব্যয় বৃদ্ধি ধারা বলতে কি বোঝো। এই কটি মোটামুটি বেশি গুরুত্বপূর্ণ, এগুলো বেশি, এই সবগুলোর মধ্য থেকে এইগুলো বেশি তোমরা একটু দেখার চেষ্টা করো। তো প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে বিবিএস ডিগ্রি 3য় বর্ষের কস্ট অ্যাকাউন্টিং এর সাজেশনস। তোমাদের পরীক্ষা অনেক শুভ হোক, তোমরা সকলে খুব ভালো মতো পরীক্ষা দাও, এই কামনা করি। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।